হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো একটি নতুন সকালের শুরু, সাথে নতুন বছরের নতুন সকাল। তো আজকে সকালটা খুবই স্পেশাল। তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন করব চা। তার আগে বাইরের পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। এখন সকাল ওই 6:30টার মতো বাজে। দেখো কী পরিমাণে কুয়াশা আর অন্ধকার। এরপর চলে এলাম চা করতে। ভাবলাম যেহেতু বছরের প্রথম দিন, একদম নতুন শুরুর, নতুন আশা, সব কিছুর সঞ্চার হবে নতুন করে। তাই ভাবলাম একটু স্পেশাল করে আমার পছন্দের খেজুর গুড়ের চা করে খাই। তাই একটু খেজুর গুড় কেটে নিলাম, নিয়ে এই পাশে চায়ের জল বসিয়ে দিলাম। আর পাশে আমি যেহেতু এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল খেতে পারি না, গরম জল খেতে হয়, তাই একটু গরম জলও করে নিয়েছিলাম। এরপর খেজুর গুড় দিয়ে সুন্দর করে চা বানিয়ে চলে এলাম চা খেতে। শীতকালে সকালে এরকম খেজুর গুড় দিয়ে দুধ চা, এটা একদম অমৃত। এরপর চা খাওয়া শেষে রান্নার আয়োজন করতে চলে এলাম। ভাবলাম ফ্রিজে অনেক দিন থেকেই একটা না মোচা পড়ে আছে, তাই মোচা একটু ঘন্ট করে ফেলি, যেহেতু বৌমনিও পছন্দ করে আর আমার মোচা ঘন্ট না খুব পছন্দ। তাই ভাবলাম একটু মোচা ঘন্ট করে ফেলি। আর যেহেতু গতকালই রাতে বিরিয়ানি খাওয়া হয়েছে, তাই আর আজকে মাছ মাংস কিছু খেতে ইচ্ছা করছিল না। তবুও নতুন দিন, মাংস না খেলেও মাছটা তো খাওয়াই যায়। তাই ভাবলাম প্রথমেই কলার মোচাটাকে ছাড়িয়ে নিই। আর বৌনিও সাথে এসে হেল্প করছিল। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মোচাটা পরিষ্কার করি। এই যে মাঝের একটা শক্ত শিরের মতো আছে, সেটা বের করে তার নিচের দিকেও একটা পাতলা আবরণের মতো আছে শক্ত, সেটাও তুলে ফেলতে হবে, তাহলেই ব্যাস। এবার বৌমনি আর আমি দুজন মিলে একসাথে সব কলার ফুলগুলো পরিষ্কার করে এরপরে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। কলার মোচা আয়রনে ভরপুর। এছাড়াও সবথেকে বড় কথা, এটা আমার খেতে কেন জানি না প্রচণ্ড ভালো লাগে। যদিও এটার নিজস্ব কোনো স্বাদ নেই, তবে এটাকে যত সুন্দর করে রান্না করা হয় ঘি গরম মশলা দিয়ে, এটা ততই যেন অমৃত লাগে খেতে। যেদিন আমি কলার মোচা রান্না করি সেদিন তো আমার আর অন্য কিছুর প্রয়োজনই পড়ে না, আমি শুধু এই এক কলার মোচা দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে উঠে যাই। আর কলার মাঝের যে শীতটা, সেটা আর নতুন করে এটা থেকে ফুলগুলো বের করলাম না, এটা যেহেতু নরম, এটা কুচি কুচি করে কেটে নিলাম। আসলে আমার বাবার বাড়িতে এটার ভিতর থেকেও কচি কচি ফুলগুলো বের করে শুধু সেই ফুলগুলোও নিত, কিন্তু আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর দেখেছি শুধু ফুল না, মাঝের এই লাল অংশটা পেরিয়ে গেলে, মাঝের কচি অংশটা যখনই বেরিয়ে আসে তখন আর নতুন করে তারা ফুলটাকে আলাদা করে না, তারা সেটাকেই সুন্দর করে কচি করে কেটে কেটে দিয়ে দেয়। যাই হোক, এরপরে কলার মোচাগুলোকে সুন্দর করে ধুয়ে গ্যাসের মধ্যে ভাপাতে বসিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে। আর এপাশে ফ্রিজ থেকে কয়েকটা রুই মাছের টুকরা আর একটা ইলিশ মাছ বের করেছি আজ রান্না করব বলে। এরপরেই বসে গেলাম সেই ইলিশ মাছটা কাটতে। বাড়িতে অনেকবারই মাকে দেখেছি ইলিশ মাছ কাটতে, কিন্তু আমি কখনো সেভাবে কাটিনি। এবারই প্রথম ওই মায়ের দেখে দেখে যা শিখেছিলাম সেটুকুই। তো এই যে আমার ইলিশ মাছটা কাটা হয়ে গেছে। আর এপাশে ইলিশ মাছ কাটতে কাটতে না কলার মোচাটাও প্রায় আমার ভাপানো হয়ে গেছে। এবার কলার মোচাটাকে জল ঝাড়াতে দিয়ে দিলাম একটা ঝুড়িতে। আর এই পাশে ভাবলাম দুটো চুলোয় দুটো রান্না বসাই। তাই আজ করব ফুলকপি আলু আর ডালের বড়া দিয়ে রুই মাছের ঝোল। এই জন্য প্রথমেই রুই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছিলাম। আর ওপাশে কলার মোচা রান্না করার জন্য আরেকটা কড়াই তেল গরম করে সেটাতে জিরা তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে এলেই আগে থেকে জল ঝরিয়ে রাখা সেই মোচাগুলো দিয়ে দিব। চুলোয় মোচা রান্না করছি, আর আরেক চুলোয় এই যে মাছের জন্য আলু ফুলকপিগুলো কষিয়ে নিচ্ছিলাম। কলার মোচাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আগে থেকেই লবণ হলুদ আর জিরার গুঁড়া গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার এপাশে সেটা ভাজা হতে থাকুক। আর চলো আমরা একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি দিয়েছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো চিনি। এটাকে ভালোভাবে গুলিয়ে এক সাইডে রেখে দিব। এরপর কলার মোচাটা একটু ভাজা ভাজা হয়ে এলে উপর থেকে এটা দিয়ে দিব। এটাকে প্রায় মিনিট 5-এর মতো আবার ভেজেছিলাম। এরপর শেষে আমি এই ফ্রেশের ঘিটা ব্যবহার করেছি। কলার মোচায় ঘি গরম মশলা না দিলে যেন এটা স্বাদ ফুটেই না। আর কর্নফ্লাওয়ারটা না দিলে তো এটা ঘন্ট ঘন্ট মনেই হবে না। কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা না খুব সুন্দর হয়। এই তো ব্যাস হয়ে গেল আমার কলার মোচা ঘন্ট। এবার এটাকে নামিয়ে নিলাম।
আর এপাশে মাছের ঝোলটাও প্রায় আমার হয়ে গেছে আলু ফুলকপি ডালের বড়ি দিয়ে। এবার সেটাকেও নামিয়ে নিব। তো এটা আরেকটু ফুটুক, ততক্ষণে এপাশে ইলিশ মাছটাকে ভেজে নিই। তো প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিলাম। ইলিশ মাছটা খুব বেশি একটা ভাজবো না, আমার তো কাঁচা ইলিশ মাছটা খেতেই ভালো লাগে। তবে যেহেতু বাচ্চাটা খেতে পারে না খুব একটা, তাই একটু ভেজে নিলাম। এরপরে সেই তেলেই কয়েকটা বেগুন লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আজ আর সর্ষে বাটা করবো না, কদিন থেকে না খুব গ্যাসের সমস্যা হচ্ছে, তাই আজ কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়েই রান্নাটা করে ফেলবো। এরপর সেই সামান্য তেলেই কালো জিরার কাঁচামরিচ দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়ে আগে থেকে জিরা হলুদ আর মরিচের গুঁড়া গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এপাশে মশলাটা কষাতে থাকুক, আর এপাশে আমি এই যে মাছের ঝোলটাও চেক করে নিচ্ছিলাম। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এপাশে ইলিশ মাছের মশলাটাও কষানো হয়ে গেছে। এবার ইলিশ মাছটা আর একটু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমিত পরিমাণে জল দিয়ে দিলাম। আর এই যে এপাশে আমার ভাতটাও হয়ে গেছে। তো এই তো আজকে সারাটা দিন এভাবেই চলে গেল। দেখতে দেখতে আমার রান্নাটাও প্রায় হয়ে এলো। এরপর জয়ী বলছিল যে ওর খুব খিদে পেয়েছে, তাই বৌমনিকে ভাত দিয়ে বললাম ওকে খাইয়ে দাও, ততক্ষণে আমি ইলিশ মাছের ঝোলটা নামিয়ে আনি। জয়ীকে খেতে দিয়েই চলে এলাম ইলিশ মাছের এই ঝোলটা নামাতে। ইলিশ মাছের তরকারিটা নামিয়ে নিয়ে চলে গেলাম আবার ডাইনিং টেবিলে। এরপর বৌমনি আর আমি একসাথে খেতে বসে গেলাম। দুজনে খুব মজা করে খাচ্ছিলাম, আর আমি তো মোচাঘণ্ট দিয়েই প্রায় 4 ভাগের 3 ভাগ ভাত খেয়ে ফেলেছিলাম। এরপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পানাম সিটির উদ্দেশ্যে। পানাম সিটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত জায়গা। এখানে আসলে হিন্দু বণিকদের আবাসস্থল গড়ে উঠেছিল এক সময়, যদিও এখন সেটা দর্শনীয় স্থান হিসাবে রাখা হয়েছে। তো আমাদের ঢোকার সময় টিকিট নিয়েছিল 20 টাকা করে। গেট পার হয়ে প্রথমে এখান থেকেই শুরু। জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছিল বাংলার ঐতিহ্য যেন ফুটে উঠছে। যদিও 120-25 বছর বা 130 বছরের আগের বিল্ডিং, তবু বিল্ডিংগুলো যেন কতটা সুন্দর। অনেক সময় খসে পড়েছে, ক্ষয়ে গেছে, তবু এটা সৌন্দর্য যেন শেষই হচ্ছে না। মনে হচ্ছে সবগুলো বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকি, এত সুন্দর। যাই হোক, প্রতিটা বিল্ডিং বা প্রতিটা সময় ক্যাপচার করতে পারিনি সময়ের অভাবে, তবে একদিন তোমাদেরকে শুধু এটাই ঘুরিয়ে দেখাবো। এরপরে আমরা বেরিয়ে এলাম পাশের সেই ছোট মেলাটাতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আরও অনেক গল্প হবে।